17ই ফেব্রুয়ারি 2026 একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ 17 বছরের নির্বাসনের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন জনাব তারেক রহমান। জনসমর্থনের জোয়ারে ভেসে বিএনপি আজ ক্ষমতায়। কিন্তু এই সিংহাসন কি শুধুই ফুলের বিছানা, নাকি এক বিশাল অগ্নি পরীক্ষার শুরু? বাইরে থেকে যা দেখা যাচ্ছে, বাস্তবতা তার চেয়েও অনেক বেশি কঠিন। আজ আমরা কথা বলবো এমন কিছু চ্যালেঞ্জ নিয়ে যা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভাগ্য নির্ধারণ করে দেবে। এটি কেবল একটি সরকারের ভবিষ্যৎ নয়, বরং 18 কোটি জনগণের অস্তিত্বের লড়াই। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা, চাহিদা এবং প্রত্যাশা, অন্যদিকে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি আর ভঙ্গুর প্রশাসন। এই সংকটময় মুহূর্ত দায়িত্ব নিচ্ছেন এবং তাকে লড়তে হবে এমন কিছু অদৃশ্য শক্তির বিরুদ্ধে যারা গত 1.5 দশকে রাষ্ট্রকে কক্ষিগত করে রেখেছিল। তারেক রহমান কি পারবেন এই জঞ্জাল পরিষ্কার করতে? প্রিয় দর্শক, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রধান চ্যালেঞ্জসমূহ নিয়ে ভিন্ন ভিন্ন পর্ব তৈরি করব। আজকের পর্বটিতে আমরা মূলত প্রধান চ্যালেঞ্জগুলোর একটি হাইলাইটস বা সংক্ষিপ্ত সার তুলে ধরব। পর্বগুলিতে প্রতিটি চ্যালেঞ্জের বিস্তারিত আলোচনা করব এবং এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আমাদের মতামত তুলে ধরব। চলুন শুরু করা যাক একে একে প্রধান চ্যালেঞ্জগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ। চ্যালেঞ্জ নাম্বার 1, বাজারের আগুন ও সাধারণ মানুষের জীবন। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরের দিন থেকেই তাকে সবচেয়ে বড় যে পরীক্ষাটির সম্মুখীন হতে হবে তা হচ্ছে বাজারের আগুন নিয়ে, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে। সাধারণ মানুষ ভোট দিয়েছে পরিবর্তনের আশায়। তারা কোনো রাজনৈতিক তত্ত্ব কিংবা রাজনীতির হিসাব নিকাশ বোঝে না। কিন্তু বাজারে গেলে যদি চাল, ডাল আর তেলের দাম না কমে, তবে এই জনসমর্থন ক্ষোভে পরিণত হতে খুব বেশি সময় নেবে না। মুদ্রাস্ফীতি আর সিন্ডিকেট কি তিনি ভাঙতে পারবেন, নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি হবে নতুন সরকারও? এরকম হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাজার আগুন নিয়ে বা দ্রব্যমূল্য বিষয়ে। চ্যালেঞ্জ নাম্বার 2, প্রতিহিংসা মুক্ত প্রশাসন এবং পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দলীয়করণের অভিযোগ থেকে প্রশাসনকে মুক্ত করা এবং জিরো টলারেন্স নীতিতে অপরাধ দমন করা জনাব তারেক রহমানের জন্য একটি বড় পরীক্ষা হিসাবে সামনে আসবে। প্রশাসনে থাকা ব্যক্তিদের অনেকেই এখনও আওয়ামী ফ্যাসিবাদী মদতপুষ্ট। অন্তর্বর্তী সরকার প্রশাসনকে নিরপেক্ষ করতে কিংবা আওয়ামী দোসরদেরকে প্রত্যাহার অথবা শাস্তির আওতায় আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে। তারেক রহমান এবং তার যে সভাসদবৃন্দ বা মন্ত্রী পরিষদ, তারা কি পারবেন দ্রুততম সময়ের মধ্যে একটি সুশৃঙ্খল ও প্রতিহিংসামুক্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে? চ্যালেঞ্জ নাম্বার 3, দলের শৃঙ্খলা এবং চাঁদাবাজি রোধ করা। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে জেনে আসছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী নানা ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব শুরু করেছিল। এরকম অভিযোগ দেশের নানা প্রান্ত থেকে এসেছে। আমরা এটাও জানি তারেক রহমান সাহেব যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন বিএনপির, লন্ডনে বসে তিনি এসব অনেক চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে শাস্তি দিয়েছেন, দল থেকে বহিষ্কার করেছেন। কিন্তু এই ঐতিহাসিক যে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে
বিজয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে, তারপরে বিএনপির যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছেন তাদের মধ্যে এক ধরনের বিজয়ের উন্মাদনা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই সুযোগে যদি দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি বা উগ্র আচরণ শুরু করে, তবে তার দায়ভার সরাসরি তারেক রহমানের উপর পড়বে। নিজের ঘর সামলানো এবং নেতাকর্মীদেরকে কঠিন শৃঙ্খলার মধ্যে রাখা হবে তার নেতৃত্বের একটি লিটমাস টেস্ট, অর্থাৎ বড় ধরনের পরীক্ষা। চ্যালেঞ্জ নাম্বার 4, জুলাই হত্যাকাণ্ডের বিচার। তারেক রহমান সাহেবের জন্য নতুন প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বড় যে আবেগঘন পরীক্ষা হবে সেটি হচ্ছে জুলাই বিপ্লবের সময় যে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই খুনিদের বিচার করা। অন্তত 1500 মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন। শেখ হাসিনা এবং তার দোসরদের কি তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? ভুক্তভোগী পরিবারগুলো চায় অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই ন্যায় বিচার। এই বিচারে দীর্ঘসূত্রিতা বা কোনো ধরনের রাজনৈতিক আপোষ হলে তা নতুন সরকারের জনপ্রিয়তায় বড় ধরনের আঘাত হানতে পারে বলে আমি মনে করি বা বিশ্বাস করি। চ্যালেঞ্জ নাম্বার 5, দুর্নীতি এবং উচ্চ পর্যায়ের লুটপাট বন্ধ। আমরা জানি যে আওয়ামী লীগ আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি তার শিকড় উপড়ে ফেলা কি সম্ভব তারেক রহমান সাহেবের পক্ষে? তারেক রহমানের নিজের ইমেজের উপর অনেক আগে থেকেই কিছু প্রশ্ন আছে। আমরা জানি না সেই প্রশ্ন কতটা সঠিক কিংবা কতটা বেঠিক, কিন্তু এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে বিগত সময়ে। তাই এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বা ঘোষণা করে পাচার হওয়া টাকা ফিরে আনা এবং নতুন করে তার দলের কোনো লোক যাতে দুর্নীতি না করতে পারে সেই দুর্নীতি রোধ করাই হবে তার টিকে থাকার জন্য প্রধান একটি চাবিকাঠি। চ্যালেঞ্জ নাম্বার 6, জুলাই চার্টার ও সংবিধান সংস্কার। আমরা জানি যে জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের এক ধরনের বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপিও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, যদিও তারা কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ সেই বিষয়গুলিতে তাদের আপত্তি রয়েছে এবং সেই নোট অফ ডিসেন্ট সহই এই জুলাই সনদ হ্যাঁ ভোটে পাশ করেছে বা জনগণের দ্বারা স্বীকৃতি লাভ করেছে। তারেক রহমান সাহেব নিজেও তার নির্বাচনী প্রচারণায় জনসভায় জনগণকে জুলাই এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন কি বিএনপি সরকার এই জুলাই চার্টার বা জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করবে? এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি অগ্নি পরীক্ষা। চ্যালেঞ্জ নম্বর 7, জামাত এবং বিএনপির মধ্যে ভারসাম্য রক্ষা করা। আমরা জানি এই নির্বাচনে জামাত ইসলামী এবং তার যারা 11 দলীয় জোটের অন্যান্য সদস্য এনসিপি সহ তারা মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছে। সংসদে জামাতের একটি শক্তিশালী অবস্থান থাকবে এবং অন্যদিকে যারা জেনজি বা তরুণ প্রজন্ম সেই ভোটারদের যে আধুনিক চাওয়া, এই দুয়ের মাঝে ভারসাম্য রক্ষাটা হবে অনেকটা দড়ির উপর হাঁটার মতো অবস্থা। সংসদের ভেতরে এবং বাইরে জামাতের শক্তিশালী অবস্থান তারেক রহমানের জন্য কি আশীর্বাদ নাকি বড় ধরনের একটি মাথা ব্যথা হিসাবে দেখা দেবে? তরুণ প্রজন্মের ভোটাররা উগ্রবাদ পছন্দ করে না, অর্থাৎ জামাত ইসলামের যে নীতি আদর্শ সেটা তারা প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে। তারেক রহমানকে ভারসাম্য বজায় রাখতে হবে এই ব্যাপারে। একদিকে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, অন্যদিকে ইসলামী ঘরানার ভোটারদেরকেও তুষ্ট রাখা, আবার আধুনিক ও সেকুলার তরুণদের আস্থাও ধরে রাখা। এই যে ভারসাম্য রক্ষা করা, এটি একটি বড় ধরনের অগ্নি পরীক্ষা হতে পারে তারেক রহমান সাহেবের জন্য। চ্যালেঞ্জ নাম্বার 8, এবং আজকে আমরা এটাকে শেষ চ্যালেঞ্জ হিসাবে বলছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা এবং দিল্লির মাঝে সম্পর্কের নতুন সমীকরণ কি হবে? অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন এখন বেশ তুঙ্গে।
শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সাম্প্রতিক যে সীমান্ত উত্তেজনা, সব মিলিয়ে খুবই অস্থির সময় বিরাজ করছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর, তিনি ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের অধীন নেতৃত্বে গঠিত হয়, তখনই ভারতের সাথে একটি শীতল সম্পর্ক তৈরি হতে থাকে এবং এই পুরো 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই সম্পর্কটি কখনোই ভালোর দিকে যায়নি, অনেকটা তলানিতে পৌঁছে গেছে বলে ধারণা করা হয়। সেক্ষেত্রে তারেক রহমান কি পারবেন দেশের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে একটি সম্মানজনক সম্পর্ক তৈরি করতে, নাকি দিল্লির সাথে দূরত্ব আরও বেড়ে যাবে? ভারতের অভিনন্দন পাওয়ার পর এখন সবার নজর কিভাবে তিনি এই কূটনৈতিক চ্যালেঞ্জ সামলাবেন, সেটা সবাই তাকিয়ে আছে এই বিষয়টি দেখার জন্য। একদিকে জাতীয় আমাদের স্বার্থ রক্ষা করে দিল্লির সাথে সমানে সমানে ডিল করা তারেক রহমানের কূটনৈতিক কৌশলের সবচেয়ে বড় পরীক্ষা হবে বলে আমি মনে করি। এই যে চ্যালেঞ্জগুলো বললাম, এগুলো কেবল কোনো সমস্যা নয়, এগুলো বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য বড় একটি সুযোগ। কিন্তু কিভাবে? প্রতিটি সংকটের কি কোনো সমাধান আছে? তারেক রহমান সাহেব কিভাবে এই পাহাড় টপকাবেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন? আমরা এই সিরিজে প্রতিটি চ্যালেঞ্জ নিয়ে আলাদা আলাদা ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করব এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সমাধানের পথগুলো খুঁজে বের করে আলোচনা করব এবং খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তারেক রহমান এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়েছেন। সময় খুব কম, কিন্তু প্রত্যাশা আকাশচুম্বী। আপনাদের কি মনে হয় তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? 1500 শহীদের বিচার নাকি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ? কমেন্টের মাধ্যমে এই ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন। আপনি যদি চান এই সিরিজটি মিস না করতে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে সিরিজের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা প্রথম পর্বেই আলোচনা করব তারেক রহমানের প্রথম এবং প্রধান যুদ্ধ বাজার সিন্ডিকেট নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।